সাইমুম সিরিজ ৫৯ বিপন্ন রত্নদ্বীপ পর্ব ৬ রাত ২টা চারদিকে ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত বলেই মেঘ কুয়াশাহীন আকাশের তারাগুলোকে খুব উজ্জ্বল দেখাচ্ছে কিন্তু অন্ধকারের সাথে লড়াইয়ে তারারা চিরদিন হেরেছে আজকেও হারছে রত্নদ্বীপের জন্য সদ্য কেনা বাতি নিভানো একটা পেট্রোল বোট আহমদ মুসা ও মেজর আনাস আবদুল্লাহকে রত্নদ্বীপের পশ্চিম উপকূলে গার্ডওয়াল পাহাড় থেকে আধা মাইল উত্তরে নামিয়ে দিল পাহাড়ের অদৃশ্য একটা প্ল্যাটফর্মে সারা সোফিয়া গার্ডওয়াল পাহাড়ের নাম বলেছিল সিসিলি আনার পর তাকে রত্নদ্বীপের এই পাহাড়েরই কোনো এক স্থানে নামানো হয়েছিল এই পাহাড় ডিঙিয়ে পাহাড়ের দুর্গম পথেই রেনেটা ব্ল্যাক সিন্ডিকেটের রত্নদ্বীপ হেডকোয়ার্টারে পৌঁছা যায় রেনেটার পরিচয় ও অবস্থানের তথ্য তখন আহমদ মুসা না জানলেও সারা সোফিয়া বলতে পারলেও এখন জেনেছে আহমদ মুসা ১৬ শতকের একটা ম্যাপ থেকে আহমদ মুসা রেনেটার পরিচয় উদ্ধার করেছে ভূমধ্যসাগরের একটা বড় জলদস্যু হেডকোয়ার্টার ছিল এটা পরে রেনেটা দুর্গসময়ের পরিবর্তনের সাথে সাথে ইতিহাস ও মানচিত্র থেকেও হারিয়ে যায় ব্ল্যাক সিন্ডিকেট পুরনো একটা নথি থেকে দুর্গম পাহাড়ের মধ্যে নিরাপদ এই রেনেটা দুর্গের সন্ধান পায় একেই তারা তাদের ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান ঘাঁটি বানায় এবং এই ঘাঁটির আশেপাশের কোথাও বিশাল ধনভাণ্ডার লুকানো আছে তাও তারা জানতে পারে আজ ব্ল্যাক সিন্ডিকেট রত্নদ্বীপে তাদের অবশিষ্ট ঘাঁটি গুটিয়ে নিয়ে রেনেটা দুর্গে কেন্দ্রীভূত করেছে তাদের জনশক্তির কাজও ব্ল্যাক সিন্ডিকেট রেনেটা দুর্গ কেন্দ্রিক করেছে ব্ল্যাক সিন্ডিকেটের এই তৎপরতার অর্থ কি আহমদ মুসা তাও চিন্তা করেছে তার মনে হয়েছে ব্ল্যাক সিন্ডিকেট বড় কিছুর জন্য তৈরি হচ্ছে সেটা কি সারা সোফিয়া যেটা বলেছে রত্নদ্বীপের উপর বাইরে থেকে সসৈন্যে সশস্ত্র আক্রমণ হতে পারে সেটাই কি ঘটতে যাচ্ছে যাই হোক আহমদ মুসা সিদ্ধান্ত নিয়েছে রত্নদ্বীপের ব্ল্যাক সিন্ডিকেট হেডকোয়ার্টার আগে ধ্বংস করে দিতে হবে যাতে ভেতর থেকে কেউ বাইরের কাউকে সাহায্য করতে না পারে ফলে অন্যদিকে ব্ল্যাক সিন্ডিকেটের সন্ত্রাস ষড়যন্ত্র থেকে রত্নদ্বীপ রক্ষা পাবে প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই আহমদ মুসার এই চিন্তার সাথে একমত হয়েছে সম্মিলিত সিদ্ধান্তের ফল হিসেবেই আহমদ মুসার এই অভিযান ব্ল্যাক সিন্ডিকেটের সর্বশেষ শক্তিটুকু ধ্বংস করতে আহমদ মুসা ও মেজর আনাস আবদুল্লাহকে নামিয়ে চলে গেল বোটটি মেজর আনাস আবদুল্লাহ রত্নদ্বীপ বিশ্ববিদ্যালয়ের সামরিক শাখার একজন ইন্সট্রাক্টর সেই সাথে সে রত্নদ্বীপে নবগঠিত কমান্ডো গ্রুপের একজন অধিনায়ক মেজর আনাস আবদুল্লাহ রত্নদ্বীপের জিওগ্রাফি এবং পুরাতত্ত্ব সম্পর্কে অভিজ্ঞ আহমদ মুসা তার অভিযানের সাথী হিসাবে তাকেই বাছাই করেছে আহমদ মুসারা যে পাথুরে প্ল্যাটফর্মে এসে নেমেছিল তার সামনে একটা গিরিপথের মতো জায়গা পাথুরে প্ল্যাটফর্মটা প্রাকৃতিক জেটির মতো ১০ ফুটের মতো প্রশস্ত গিরিপথের মতো জায়গাটা প্ল্যাটফর্ম থেকে ১৫-২০ ফিট উঁচুতে দুই পাহাড় এখানে হ্যান্ডশেক করেনি একটি অপরটির গা ঘেঁষে চলে গেছে পাশ কাটিয়ে পাশ কাটানোর মধ্যবর্তী জায়গাকে নিচু গিরিপথ বলা যেতে পারে আহমদ মুসা প্ল্যাটফর্মে নেমে কয়েক ধাপ এগিয়ে পেছন ফিরে দেখল তাদের বোটটি জমাট একখণ্ড অন্ধকারের মতো দ্রুত উত্তর দিকে সরে যাচ্ছে অন্ধকারেই বুঝল আহমদ মুসা পাথুরে প্ল্যাটফর্মটি ভেজা সি লেভেলের প্রায় সমান্তরাল বলে সাগরের ঢেউ মাঝে মাঝে এসে প্ল্যাটফর্মটি ধুয়ে দিয়ে যায় সামনে এগোচ্ছে আহমদ মুসা ও মেজর আনাস আবদুল্লাহ দুজনের পিঠে একটি করে ব্যাগ এক কাঁধে ঝুলানো গ্যাস মাস্ক অন্য কাঁধে ১ ফুট দৈর্ঘ্যের লেটেস্ট মডেলের কার্বাইন এর বুলেটগুলো বিস্ফোরণ ঘটাতে পারে আবার বিদ্ধও করতে পারে তাদের গলায় মিনি ডিস্ট্যান্সের স্বয়ংক্রিয় স্পিকার এটা পাশাপাশিও কথা বলা যেতে পারে আবার আধা মাইল দূরত্ব পর্যন্ত কথা বলা সম্ভব কথাবার্তা হয় নিঃশব্দে পাশে দাঁড়িয়েও তা শোনা যায় না রিভলভারের নলের ঠিক নাকে পাওয়ার টর্চ ফিট করা আছে টর্চের নিয়ন্ত্রিত আলো ১ বর্গফুট ব্যাস নিয়ে ছুটে গিয়ে ৪০০ গজ দূর পর্যন্ত একটা মার্বেল বলকেও চিহ্নিত করতে পারে আবার এই দূরত্বকে ১ গজের মধ্যেও নিয়ন্ত্রিত করা যায় সবচেয়ে বড় কথা হল এই আলো ১ বর্গব্যাসের বাইরে ছড়ায় না পাথুরে প্ল্যাটফর্মের সমুদ্রপ্রান্ত থেকে পাহাড়ের গা পর্যন্ত দূরত্ব ১৫ ফিটের মতো পাহাড়ের গা পর্যন্ত প্রায় পৌঁছে গেছে আহমদ মুসা তার পেছনে মেজর আনাস আবদুল্লাহ এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম আবিষ্কার মেজর আনাস আবদুল্লাহর কৃতিত্ব আহমদ মুসার এই অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর মেজর আনাস আবদুল্লাহ এই প্ল্যাটফর্ম খুঁজে বের করে উপরে গিরিপথ পর্যন্ত উচ্চতা ১৫ থেকে ২০ ফিটের বেশি নয় কিন্তু সোজাসুজি উঠার উপায় নেই নানা রকম পাথর ও খাদের বাধা পেরিয়ে অনেক ঘুরে কোথাও হেঁটে কোথাও হামাগুড়ি দিয়ে ক্রোলিং করে গিরিপথে উঠতে হয় রিভলভার টর্চের হাফ শেড আলোয় কোনো মতে রাস্তা দেখে উঠতে হচ্ছে আহমদ মুসা ও মেজর আনাস আবদুল্লাহকে সামনে আহমদ মুসা পেছনে মেজর আবদুল্লাহ আনাস হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছিল আহমদ মুসা হঠাৎ ডান হাঁটুর তলায় কি যেন ভেঙে গেল
প্লাস্টিকের মতো কিছু। থমকে গেল আহমদ মুসা। বসল হাঁটু তুলে। টর্চের আলো ফেলে কি ভাঙল সেটা দেখল আহমদ মুসা। প্লাস্টিকের সুদৃশ্য একটি কভার। চমকে উঠল আহমদ মুসা। এখানে প্লাস্টিকের কভার আসবে কি করে? হাত দিয়ে তুলে নিল ভাঙা প্লাস্টিকের কভারটা। আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। ভাঙা কেসটার ভেতরে ইনফরমেশন চিপসের মতো কিছু দেখে তাড়াতাড়ি বের করল জিনিসটি। ওটা একটা মাল্টিপারপাস আল্ট্রা পাওয়ারফুল ইনফরমেশন চিপস। এটা একই সাথে রিসিভার, রিমিটার ও রেকর্ডার। এই ধরনের আল্ট্রা পাওয়ারফুল মাইক্রোচিপস কোত্থেকে এলো? পশ্চিম উপকূলের রেনেটায় ব্ল্যাক সিন্ডিকেটের হেডকোয়ার্টার। এটা ওদের একটা রুট। এই মাইক্রোচিপস ওদের। খুশি হল আহমদ মুসা, আল্লাহর শুকরিয়া আদায় করল। আহমদ মুসা পেছনে তাকিয়ে বলল, মেজর আনাস আবদুল্লাহ, আমরা ঠিক পথেই চলছি। কুড়িয়ে যেটা পেলাম ওটা একটা মাইক্রোচিপস। নিশ্চয় এ পথে ওরা যাতায়াত করে। আলহামদুলিল্লাহ, নিশ্চয় ওতে আমরা প্রয়োজনীয় কিছু পাব স্যার, মেজর আনাস আবদুল্লাহ বলল। আশা করছি মেজর আনাস আবদুল্লাহ, বলল আহমদ মুসা। চলতে লাগল আহমদ মুসা আবার। একটা চিন্তা এসে আহমদ মুসার মাথায় ঘুরপাক খেতে লাগল। সারা সোফিয়া তো বলেছিল সে সিসিলি থেকে এসে নামে গার্ডওয়াল পাহাড়ে। এটা তো গার্ডওয়াল পাহাড় নয়, একে বলে সি ডটার। এ পাহাড়ের বেশিরভাগই সাগরে ডোবা। গার্ডওয়ালে আসার আরেকটা রাস্তা আছে, যে রাস্তা তারা ব্যবহার করে। ওই রাস্তা দিয়েই তারা সারা সোফিয়াকে তাদের ঘাঁটিতে নিয়ে এসেছিল। তাহলে এ রাস্তা কি? কেন এই রাস্তায় মাইক্রোচিপস পাওয়া গেল? এটা কি তাদের কোনো বিকল্প গোপন পথ? বিশেষ সময় বা বিশেষ কারো জন্যেই কি এটা ব্যবহার করা হয়? যদি তাই হয় তাহলে তো এ পথে বেশি পাহারা থাকার কথা নয়। আবার আল্লাহ শুকরিয়া আদায় করল আহমদ মুসা। আহমদ মুসারা উঠে এলো গিরিপথটায়। যাকে গিরিপথ বলে এটা সেই ধরনের গিরিপথ নয়। ওপর থেকে দুটি রেখা যদি কৌণিকভাবে এসে ভূমিতে মিলিত হয় তখন যে কোণ সৃষ্টি হয় এটা সেই কোণের মতো। এখানে কোনো সমতল ভূমি নেই। কোনো মতে পা ফেলে এগিয়ে যাওয়া যায় মাত্র। দৌড়ানো বা জোরে চলা কঠিন। আশেপাশে বেরোবার মতো কোনো বিকল্প পথ নেই, নিশ্চিত হল আহমদ মুসা। কৌণিক সেই পথ ধরে এগিয়ে চলল আহমদ মুসা এবং মেজর আনাস আবদুল্লাহ। কি বলছো তুমি? রত্নদ্বীপের সেই শয়তান আমাদের একটা ধনভাণ্ডার লুণ্ঠন করেছে? কোন জায়গার? কোন ধনভাণ্ডার? উত্তেজিত কণ্ঠে বলল অগাস্টিন ইমানুয়েল। অগাস্টিন ইমানুয়েল ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান। পূর্ব সীমান্তের পাহাড় গোয়াদিয়া থেকে সেই গুপ্তধন তারা উদ্ধার করেছে স্যার, বলল জন অ্যাপ্রেনোস, রেনেটা দুর্গের প্রধান। অ্যাপ্রেনোস এখন রত্নদ্বীপে ব্ল্যাক সিন্ডিকেটকে নেতৃত্ব দিচ্ছে। ওখানে জাদকেই তো আমাদের ঘাঁটি ছিল। ওই জাদকেই তো খয়েরউদ্দিন বারবারোসার গুপ্তধন লুকানো আছে। ওই ধনভাণ্ডারই কি ওরা লুট করল, বলল অগাস্টিন ইমানুয়েল। আমাদের ইনফর্মার জাদকের নামই বলেছে স্যার, শুকনো কণ্ঠে বলল জন অ্যাপ্রেসে। সর্বনাশ বলে চিৎকার করে উঠল অগাস্টিন ইমানুয়েল। বলল, ডাকো তাকে। ইনফর্মার ফিলিপ এলো। যে গুপ্তধন সরিয়ে নিয়েছে সেই গুপ্তধনের ঠিক লোকেশনটা কি বলো, বলল জন অ্যাপ্রেনোস। আমাদের জাদক ঘাঁটির সাথেই গুপ্তধনের স্থানটা, তবে সঠিক স্থানটা বলা যাচ্ছে না। আমরা কেউ ওখানে যেতে পারিনি, নিরাপত্তা বাহিনীর লোকরা এখনও ঘিরে রেখেছে জায়গাটা, ফিলিপ বলল। সর্বনাশ! জাদক ঘাঁটির সাথেই যে খয়েরউদ্দিন বারবারোসার গুপ্তধন লুকানো আছে, বলে একটু থেমেই অগাস্টিন ইমানুয়েল প্রশ্ন করল। কয়দিন আগে এ ঘটনা ঘটেছে? 3 দিন আগে স্যার, ফিলিপ বলল। উদ্ধার করা গুপ্তধন ওরা কোন সময় নিয়ে গেছে, রাতে না দিনে? জিজ্ঞাসা অগাস্টিন ইমানুয়েলের। সন্ধ্যার পরে, ফিলিপ বলল। কিসে করে নিয়ে যায়, বলল ইমানুয়েল। কাভার্ড ভ্যানে করে, ফিলিপ জানল। কয়টা ভ্যান ছিল, বলল ইমানুয়েল। আমি 7-8টার কথা শুনেছি স্যার, বলল ফিলিপ। ও গড! আমি শুনেছিলাম খয়েরউদ্দিন বারবারোসার ধনভাণ্ডার দ্বিতীয় বৃহত্তম। তাহলে সে কথা ঠিক, বলেই অগাস্টিন ইমানুয়েল তাকালো ফিলিপের দিকে। বলল, যাও এখন। চলে গেল ফিলিপ। আমরা যে ধনভাণ্ডারের জন্য অঢেল টাকা খরচ করছি, সেই ধনভাণ্ডার লুট করে নিচ্ছে রত্নদ্বীপের শয়তান সরকার। শয়তান আহমদ মুসা আমাদের ইপিজি ঘাঁটি থেকে গুপ্তধনের সব সন্ধানই পেয়ে গেছে। সব ধনভাণ্ডার ওরা একে একে লুট করবে, আর ওদের সময় দেয়া যায় না। এখনই এদের ধ্বংস করতে হবে। খয়েরউদ্দিন বারবারোসার ধনভাণ্ডারের হীরা জহরত ও সোনাদানা এরা বিদেশে সরাবার আগেই রত্নদ্বীপ আমাদের দখল করতে হবে। আর দ্বিধাদ্বন্দ্ব নয়, যে তারিখ নির্দিষ্ট করা হয়েছে সেই তারিখেই রত্নদ্বীপে অপারেশন চালাতে হবে, বলল অগাস্টিন ইমানুয়েল অস্থির কণ্ঠে চিৎকার করে। আমাদের শেষ প্রস্তাবটায় ওরা কি রাজি হয়েছে স্যার? জন অ্যাপ্রেনোস বলল। রাজি হয়নি।
ওরা রত্নদ্বীপ সরকারের ধ্বংস চায়, আবার ধনভাণ্ডারের অর্ধেকও চায়। বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমাদেরই রাজি হতে হয়েছে। উপায় কি? ওরাই তো সব টাকা খরচ করছে। সৈন্য ও অস্ত্রশস্ত্রের সরবরাহ ওরাই দেবে, বলল অগাস্টিন ইম্যানুয়েল। রত্নদ্বীপে যে অপারেশন চালানো হবে তাতে আমাদের দায়িত্ব কি হবে? জন অ্যাপ্রেসে বলল। আমরা ভেতর থেকে ওদের তথ্য দিয়ে সাহায্য করব। আক্রমণ ও শত্রুকে পরাভূত করার দায়িত্ব ওদের, বলল অগাস্টিন ইম্যানুয়েল। কি কি তথ্য দেওয়ার দায়িত্ব আমাদের? জিজ্ঞাসা জন অ্যাপ্রেনাসের। দ্বীপের সিকিউরিটি আউটপোস্টের সংখ্যা, লোকেশন ও জনশক্তি আগেই ওদের জানাতে হবে। লেটেস্ট কি অস্ত্রশস্ত্র জোগাড় করেছে তার বিবরণ ওদের নির্দিষ্ট দিনের আগেই দিতে হবে। ঘটনার দিন সন্ধ্যায় দ্বীপের নিরাপত্তা বাহিনী কিভাবে কোথায় রয়েছে তাদের সংখ্যা ও অস্ত্রের বিবরণ ওদেরকে রাত 10টার মধ্যে জানাতে হবে। প্রেসিডেন্ট, মন্ত্রীরা কে কোথায় থাকছেন সে তথ্য তাদের দিতে হবে রাত 10টায়। এই সব তথ্য দিলেই আমাদের প্রধান দায়িত্ব শেষ। এর বাইরে আমাদের লোকরা যে যেখানে যেটুকু সহযোগিতা করতে পারে করবে। ওই দিন আমাদের লোকরা ওদের সৈনিকদের মতো একই পোশাক পরিধান করবে। ওদের সাথে চুক্তি এবং রত্নদ্বীপ অপারেশনের যাবতীয় আমি রেকর্ড করে এনেছি একটা মাইক্রোচিপসে। তোমাদের কজনকে সেটা আমি দেখাব, বলল অগাস্টিন ইমানুয়েল। ধন্যবাদ স্যার। আমাদের দায়িত্ব আমরা অবশ্যই সঠিকভাবে পালন করতে পারব। আমরা চাই সফলতা, জন অ্যাপ্রেনোস বলল। ধন্যবাদ জন অ্যাপ্রেনোস। এখন বলো আমাদের শেষ ঘাঁটি রেনেটা দুর্গের নিরাপত্তার অবস্থা কি, বলল অগাস্টিন ইম্যানুয়েল। স্যার, সারা সোফিয়া উপকূলের গার্ডওয়াল পাহাড় থেকে আমাদের রেনেটা দুর্গে আসার রুট সম্পর্কে কিছু জানত। সে ধরা পড়ার পর আপনার নির্দেশে সে রুট আমরা বন্ধ করে দিয়েছি পাহাড়ের টানেলে দেয়াল তুলে। সেটা যে একটা দেয়াল ওদিক থেকে এসে তা কেউ বুঝতে পারবে না। আমরা উপকূলের জেটিটাকেও ধ্বংস করে দিয়েছি। অতএব ওদিক থেকে কোনো ভয় নেই, জন অ্যাপ্রেনোস বলল। বিকল্প রাস্তার কি অবস্থা, বলল অগাস্টিন ইমানুয়েল। এ বিকল্প রাস্তার খবর কেউ জানে না। এরপরও রাস্তার 3 জায়গায় আমরা পাহারা বসিয়েছি। এছাড়া ওই রাস্তা দিয়ে আমাদের ঘাঁটিতে প্রবেশের মুখে আমরা ছাউনি তৈরি করেছি। আপনার কথা মতো সেখানেই আমরা আমাদের জনশক্তিকে আজ একত্রিত করেছি আপনার শেষ ব্রিফিং শোনার জন্যে। অনুষ্ঠানের পর আমাদের জনশক্তির বিরাট একটা উপস্থিতি এখানে থাকবে ঘটনার দিন সকাল পর্যন্ত, বলল জন অ্যাপ্রেনোস। আমাদের রেনেটা দুর্গের পূর্ব দিকটা তো প্রাকৃতিকভাবেই নিরাপদ, তাই না, বলল অগাস্টিন ইমানুয়েল। ইয়েস স্যার, ওদিক থেকে আমার পথে যেসব ধাঁধা আছে তার নকশা ছাড়া সমাধান প্রায় অসম্ভব। এরপরও প্রত্যেক ধাঁধার পরে পাহারার জন্য একটা চৌকি রেখেছি। কেউ ধাঁধা ভাঙতে পারলে তাকে সঙ্গে সঙ্গেই যাতে হত্যা করা যায়, সুতরাং আমরা নিশ্চিত থাকতে পারি স্যার, জন অ্যাপ্রেনোস বলল। ধন্যবাদ জন, বলল অগাস্টিন ইম্যানুয়েল। দরজায় নক হল। এসো, বলল জন অ্যাপ্রেনোস। প্রবেশ করল ঘাঁটির সিকিউরিটি ইনচার্জ নিকোলাস। বসো, জন অ্যাপ্রেনোস বলল। না, বসেই নিকোলাস বলল, একটা জরুরি খবর আছে স্যার। কি খবর, বলল অগাস্টিন ইম্যানুয়েল। আমরা বিকল্প রাস্তার অগ্রবর্তী 3 আউটপোস্টের কোনোটি থেকেই কোনো রেসপন্স পাচ্ছি না। প্রতি ঘণ্টায় মেসেজ পাঠানোর কথা। গত 3 ঘণ্টা থেকে একটা মেসেজও পাওয়া যায়নি। আমরা টেলিফোন করেছি 12 বার, 10টার মতো মেসেজ পাঠিয়েছি, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া মেলেনি। প্রথম দিকে আমরা মনে করেছি ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু 3টি আউটপোস্টেই একই অবস্থা হবে এটা অস্বাভাবিক। সবচেয়ে কাছের আউটপোস্টের কি অবস্থা দেখার জন্য 3 জনকে পাঠিয়েছি। প্রতি 10 মিনিট অন্তর তাদের কাছ থেকে এয়ারলেস মেসেজ পেয়েছি, কিন্তু আধা ঘণ্টা থেকে তারাও নীরব। আমরা উদ্বেগ বোধ করছি। লোক পাঠাতেও আর সাহস পাচ্ছি না। নির্দেশের জন্য আপনাদের কাছে এসেছি। অগাস্টিন ইমানুয়েল ও জন অ্যাপ্রেনোস দুজনের মুখই উদ্বেগে আচ্ছন্ন। অগাস্টিন ইমানুয়েল চিৎকার করে উঠল, এতটা সময় নষ্ট করেছ কেন, বলেই উঠে দাঁড়াল অগাস্টিন ইমানুয়েল। জন অ্যাপ্রেনোসও উঠে দাঁড়াল। ঠিক এই সময়েই ব্র্যাশ ফায়ারের শব্দ, তার সাথে একের পর এক বোমা বিস্ফোরণের শব্দ ভেসে এল। আমাদের ছাউনি এলাকা থেকে গোলাগুলি ও বোমার শব্দ ভেসে আসছে। চিৎকার করে বলল জন অ্যাপ্রেনোস, আমার মনে হচ্ছে আমাদের লোকরাই প্রথম আক্রমণ করেছে। আমাদের স্টেনগানের শব্দই আমি প্রথম পেয়েছি, তারপর গুলি এসেছে, পাল্টা শত্রুর তরফ থেকে। কিন্তু আমাদের গুলি শুরু হবার পরপরই 10-12টি বোমার বিস্ফোরণ ঘটল। এর মধ্যে 2টি কে গ্যাস বোমা বলে মনে হয়েছে আমার কাছে। এ বোমাগুলো আমাদের নয়, নিশ্চিত। তার মানে ওরা ডেথ গ্যাস বোমা বা চেতনা লোপকারী গ্যাস বোমার যদি বিস্ফোরণ ঘটিয়ে থাকে তাহলে সর্বনাশ ঘটতে যাচ্ছে। এই কথাগুলো বলেই অগাস্টিন ইমানুয়েল তাকালো নিকোলাসের দিকে, বলল, যাও সকলকে গ্যাস মাস্ক পরতে বলো। জানি না ছাউনির আমাদের লোকদের অবস্থা কি। দেখো, স্ট্যানগানের ব্রাশ ফায়ার থেমে গেছে, তার মানে কি ছাউনির প্রতিরোধ শেষ।
কথা শেষ করেই পাগলের মতো তাকালো জন অ্যাপ্রেনোসের দিকে। বলল, রেনেটা দুর্গ থেকে পূর্ব দিকে যাবার পথ বন্ধ করার কি কোনো ব্যবস্থা তোমাদের আছে? সে রকম কোনো ব্যবস্থা নেই। তবে রেনেটা থেকে বেরোবার 200 গজের মাথায় পাহাড়ের একটা বড় ধরনের ক্রিক আছে। সেখানে স্টিলের একটি স্থানান্তরযোগ্য ব্রিজ আছে। ব্রিজটা সরিয়ে নিলে কারো পক্ষেই ব্রিজ পার হওয়া সম্ভব নয়। জন অ্যাপ্রেনোস বলল, গুড। ওপার থেকে ব্রিজটাকে সরিয়ে নেবার ব্যবস্থা আছে তো? বলল অগাস্টিন ইম্যানুয়েল। হ্যাঁ, দুদিক থেকেই ব্রিজটাকে অপারেট করা যায়, জন অ্যাপ্রেনোস বলল। চলো, রেনেটা দুর্গ আমাদের ত্যাগ করতে হবে। ওরা অনেক বড় শক্তি নিয়ে আক্রমণ করেছে। নিকোলাসকেই এখানকার পরিস্থিতি সামাল দিতে হবে। এখনই বাইরের ওদের জানিয়ে দিয়ে ত্বরিত ব্যবস্থা নিতে হবে। এজন্যেই দ্রুত আমাদের বেরোনো দরকার এই পরিবেশ থেকে। চলো, আর দেরি নয়, বলল অগাস্টিন ইম্যানুয়েল। চলুন স্যার, আমি নিকোলাসকে একটা নির্দেশ দিয়ে আসব। এখনই আসছি, জন অ্যাপ্রেসে বলল। না জন, ওর মতো ওকে এগোতে দাও, তাকে দ্বিধাগ্রস্ত করো না। চলো, আমাদের পোশাকও পাল্টাতে হবে, বলে অগাস্টিন। নিকোলাস ঘর থেকে বেরোবার জন্যে হাঁটতে শুরু করল। তার পেছনে জন অ্যাপ্রেনোসও। স্যার, আমি দেখে এলাম ছাউনির বাইরে কোনো পাহারা নেই। ছাউনি ভর্তি মানুষ, সবাই গল্পগুজবে মত্ত, বলল মেজর আনাস আবদুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করল আহমদ মুসা। আজ অভিযানের শুরু থেকেই আল্লাহর অশেষ করুণা আমরা পেয়েছি। পথে পাহারার জন্যে ওদের 3টি আউটপোস্ট ছিল। 3টি আউটপোস্টেই প্রহরীদের ঘুমানো অবস্থায় পাওয়া গেছে। ক্লোরোফর্ম করে ওদের ঘুমকে আরও গাঢ় করা হয়েছে। 24 ঘণ্টার আগে ওদের আর ঘুম ভাঙবে না। এখানেও আল্লাহর সাহায্য আসবে, আলহামদুলিল্লাহ। আহমদ মুসা তাকালো মেজর আনাস আবদুল্লার দিকে, বলল, ওরা কতজন হবে? বিশাল ছাউনি। আমার ধারণা ওদের সংখ্যা 70-80 কম হবে না। মনে হচ্ছে যেন রত্নদ্বীপের গোটা জনশক্তিকে ওরা একত্রিত করছে এখানে। ছাউনিটা একদম নতুন, যেন আজকালের মধ্যে এটা তৈরি হয়েছে। মেজর আনাস আবদুল্লাহ বলল, হতে পারে কোনো সম্মেলন বা ব্রিফিংয়ের জন্য ওদের ডাকা হয়েছে। যাক, তুমি এক কাজ করো, ক্যাম্পের চারদিকে বোমা পাতো। একটি মাত্র চেতনা লোপকারী গ্যাস বোমা অবশিষ্ট আছে, ওটাও ছাউনির সীমানার মাঝ বরাবর পাতার চেষ্টা করো, বলল আহমদ মুসা। স্যার, ওদের সংজ্ঞাহীন করে দিলেই তো হয়ে যায়। বিস্ফোরণের জন্য বোমা পাতার তো দরকার পড়ে না। মেজর আনাস আবদুল্লাহ বলল, আমরা যে চেতনা লোপকারী বোমা নিয়ে এসেছি সেটার ক্ষমতা সীমাবদ্ধ। এর ক্লোরোফোম গ্যাসটা ভারী এবং 4 বর্গগজের বাইরে যায় না। সুতরাং মাত্র একটি গ্যাস বোমায় একসঙ্গে এত লোকের সংজ্ঞা লোপ করা যাবে না। ওদের জন্য অন্য বিস্ফোরক পাততে হবে, বলল আহমদ মুসা। ধন্যবাদ স্যার, বলে মেজর আনাস আবদুল্লাহ ছাউনির দিকে হাঁটা দিল। সবচেয়ে দূরের কোণ থেকে বিস্ফোরক পাতা শুরু করেছে তারা। নিঃশব্দে, অতি সন্তর্পণে বিস্ফোরক পাতা প্রায় শেষ হয়ে এসেছে। সবচেয়ে কাছের শেষ কোণাটায় বিস্ফোরক পাততে যাচ্ছে এমন সময় ভেতর থেকে একজন চিৎকার করে উঠল, বাইরে শত্রু! ছাউনিতে বোমা পেতেছে! টিভি মনিটরে দেখো! সঙ্গে সঙ্গেই ছাউনির 3 দিক থেকে স্ট্যানগান গর্জন করে উঠল। সেই সাথে ছাউনির মুভেবল প্লাস্টিক ওয়াল ঠেলে চারদিক থেকে গুলি করতে করতে বেরিয়ে আসছে মানুষ। ভেতর থেকে চিৎকার উঠার সঙ্গে সঙ্গেই মেজর আনাস আবদুল্লাহ দ্রুত গড়িয়ে চলে এল আহমদ মুসার কাছে। মেজর আবদুল্লাহ, রিমোট নিয়ে প্রস্তুত থাকো, বলে আহমদ মুসা তার নতুন কার্বাইনের ট্রিগার চেপে সামনে গুলির দেয়াল সৃষ্টি করল এবং চিৎকার করে বলল, তোমরা অস্ত্র ফেলে দাও, না হলে কেউ বাঁচবে না। আহমদ মুসা গুলি বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু ওদের বৃষ্টির মতো গুলি চলতেই থাকল। মেজর আবদুল্লাহ, এবার তোমার রিমোট ব্যবহার করো, বলল আহমদ মুসা। একটা গ্যাস বোমাসহ মোট 7টি বোমার বিস্ফোরণ ঘটল পরপর। সেই সাথে শুরু হল আহমদ মুসা ও মেজর আনাস আবদুল্লার কারবাইন থেকে গুলিবৃষ্টি। কয়েক মুহূর্তের মধ্যে গোটা ছাউনি এবং তার আশপাশ অগ্নিকুণ্ডে পরিণত হল। মেজর আবদুল্লাহ, ছাউনির পূর্ব দক্ষিণে দেখো ওদের রেনেটা ঘাঁটির মূল স্থাপনা। পুরনো দুর্গের বিল্ডিংকে ওরা সংস্কার করে ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। ঘাঁটি থেকে তেমন কেউ বেরোল না, তার অর্থ ঘাঁটির সবাই এই ছাউনিতে এসে জমা হয়েছিল। তুমি ছাউনি ও ঘাঁটির মাঝখানে ওই যে বড় পাথরটা দেখছ, ওটার আড়ালে গিয়ে অপেক্ষা করো। ঘাঁটিতে কেউ ঢুকতে গেলে বা বের হয়ে পালাতে চাইলে থামতে বলবে, না থামলে গুলি করবে। আমি ঘাঁটিতে ঢুকব, বলল আহমদ মুসা। স্যার, আমি কি সাথে থাকতে পারি না? মেজর আনাস আবদুল্লাহ বলল। এখানেই তোমার কাজ আছে মেজর আবদুল্লাহ। 1, তুমি ঘাঁটির প্রবেশ পথ নিয়ন্ত্রণ করবে। 2, নিজের নিরাপত্তা ঠিক রেখে কোনো নিরস্ত্র ও আহতের সাহায্যের প্রয়োজন হলে করবে। বলেই আহমদ মুসা ক্রোলিং করে দ্রুত এগোতে লাগল দুর্গের দিকে।
সদর দরজা দিয়ে না ঢুকে আহমদ মুসা দুর্গের পেছনে গাছগাছালির আড়ালে দুতলায় উঠা সিঁড়ির দিকে এগোল। দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল আহমদ মুসা। সিঁড়ি একটা দরজায় গিয়ে শেষ হয়েছে। আহমদ মুসা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে দরজায় চাপ দিল। দরজা ভেতর থেকে বন্ধ, লক করা নয় দরজা। বোঝা যাচ্ছে স্টিলের দরজা হুড়কো দিয়ে বন্ধ। আহমদ মুসা দরজা কাটার সিদ্ধান্ত নিল। লেজার কাটার বের করে দরজার নিচের দিকের বিরাট অংশ কেটে ফেলল। সেই কাটা অংশ দিয়ে এক খণ্ড আলো বাইরে এসে পড়ল। অপেক্ষা করল আহমদ মুসা কিছুক্ষণ, তারপর ভেতরে ঢুকে গেল। ভেতরটা আলোকিত, একটা লম্বা ধরনের ঘর। ঘরের দেয়ালে বিভিন্ন রকমের অস্ত্র টাঙানো। ঘরে কোনো ফার্নিচার নেই, বসার মতোও কিছু নেই। আহমদ মুসা বুঝল এটা একটা এক্সিট বা পালানোর রুম। কোনো অবস্থাতেই অস্ত্র ছাড়া যাতে পালাতে না হয়, এজন্য এ ঘরে এমনভাবে অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। আয়তাকার লম্বা ঘরটির পূর্ব দেয়ালের উত্তর প্রান্তে একটা উন্মুক্ত দরজা। দরজার ওপাশেও আলো দেখা যাচ্ছে। এই ঘরের একদম দক্ষিণ প্রান্তে আরেকটা দরজা। দেখার জন্যে বন্ধ দরজাটির দিকে দ্রুত এগোল আহমদ মুসা। দেখল এ দরজাও হুড়কো দিয়ে বন্ধ। হুড়কো। দ্রুত খুলল আহমদ মুসা। দেখল দরজা থেকে একটা সিঁড়ি পূর্ব দিকে নেমে গেছে। বুঝল আহমদ মুসা, এটা পালাবার বিকল্প পথ। এ পথ দিয়ে সম্ভবত পূর্ব দিকে পালানো যায়। আর যে দরজা দিয়ে সে প্রবেশ করেছে, ওটা দিয়ে পশ্চিম দিকে পালানো যায়। তাদের ভিআইপিদের পালাবার সব ব্যবস্থাই তারা করে রেখেছে। দরজা বন্ধ করার জন্যে একটু পেছনে সরে এলো আহমদ মুসা। ডান হাতের রিভলভারটা একটু উপরে তুলে বাম হাত দিয়ে দরজা বন্ধ করতে যাচ্ছিল আহমদ মুসা। এ সময় উত্তর দিকের দরজা থেকে একটা শব্দ হল। শব্দটা দরজা দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার মতো। আহমদ মুসা রিভলভারের ট্রিগার তর্জনী চেপে বোঁ করে ঘুরে দাঁড়াল। দেখতে পেল দরজা দিয়ে দুজন প্রবেশ করছে। একজন প্রবেশ করেছে, আরেকজন প্রবেশের পথে। ওরা পশ্চিমমুখী হয়ে দরজা দিয়ে প্রবেশ করছিল। ওরা আহমদ মুসাকে দেখতে পেল একটু দেরিতে। আহমদ মুসার রিভলভার তখন ওদের দিকে তাক করা। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা তাদের রিভলভার তুলতে যাচ্ছিল। রিভলভার তুলো না, ফেলে দাও রিভলভার, নির্দেশ দিল আহমদ মুসা। ওরা বেপরোয়া। ওদের রিভলভার উঠে এসেছে, কিন্তু ট্রিগার চাপার সুযোগ পেল না। আহমদ মুসার রিভলভারের পরপর দুটি গুলি ওদের দুজনের মাথা গুঁড়ো করে দিল। দরজার সামনে ওরা পড়ে গেল। ছুটে গেল আহমদ মুসা ওদের দিকে। ওরা নিশ্চয়ই পালাবার জন্যেই এ ঘরে আসছিল। তার মানে ওরা দলের নেতা বা নেতাগোছের কেউ। ওদের পরনে রত্নদ্বীপ নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম। ওরা পালাবার জন্যেই এই পোশাক পরেছিল, সবাইকে বিভ্রান্ত করার জন্যে। আহমদ মুসা চিৎ করে শোয়ালো ওদের। প্রথমে দুজনেরই কলার ব্যান্ড চেক করল। দুজনেরই কলার ব্যান্ডে ব্ল্যাক সিন্ডিকেটের মনোগ্রাম দেখতে পেল, তার সাথে তাদের নামও। একজনের নাম অগাস্টিন ইমানুয়েল। নামটা দেখে চমকে উঠল আহমদ মুসা। অগাস্টিন ইমানুয়েল তো ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান। তাহলে এই ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান? স্বয়ং প্রধান আজ এসেছিল এ ঘাঁটিতে। তার আশা উপলক্ষেই তাহলে আয়োজন হয়েছিল রত্নদ্বীপে ব্ল্যাক সিন্ডিকেটের নেতাকর্মীদের এই সম্মেলন। আল্লাহ শুকরিয়া আদায় করল আহমদ মুসা। আল্লাহর অসীম সাহায্য এটা রত্নদ্বীপের জন্যে। আরেকটা নাম জন অ্যাপ্রেনোস। আহমদ মুসা ধরে নিল এই লোকটি তাহলে রেনেটা দুর্গ বা রত্নদ্বীপ ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান হবে। খুশি হল আহমদ মুসা। ব্ল্যাক সিন্ডিকেটের রত্নদ্বীপ হেডকোয়ার্টারের পতন ঘটেছে তা নিশ্চিত হয়ে গেল এদের মৃত্যু দিয়ে। আহমদ মুসা ওদের লাশ ডিঙিয়ে প্রবেশ করল ভেতরের করিডোরে। এক নজরে ৩ তলা, ২ তলা ও ১ তলার সব ঘর দেখল আহমদ মুসা। কোনো ঘরেই কেউ নেই। আহমদ মুসা বেরিয়ে এলো দুর্গ থেকে। আহমদ মুসার সামনে এসে দাঁড়াল মেজর আনাস আবদুল্লাহ। সুখবর মেজর আবদুল্লাহ, ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান অগাস্টিন ইম্যানুয়েল ও রত্নদ্বীপের ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান জন অ্যাপ্রেনোস পালাচ্ছিল। দুজনেই মারা পড়েছে, বলল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ স্যার, এদিকে দুর্গ থেকে বেরিয়ে আসছিল একজন, সে মারা পড়েছে। আমি মেজর আনাস আবদুল্লার কথা মাঝখানেই আহমদ মুসা বলে উঠল, একটা ব্রাশ ফায়ারের শব্দ শুনেছিলাম, সেটা তাহলে তোমার? একটা রিভলভারের গুলিও হয়েছিল। না স্যার, ব্রাশ ফায়ার করেছিল দুর্গ থেকে বেরিয়ে আসা লোকটি। আমি তাকে দাঁড়াতে বলেছিলাম এবং তার স্টেনগান ফেলে দিতে বলেছিলাম। উত্তরে সে ব্রাশ ফায়ার করেছিল আমার অবস্থান লক্ষ্যে। গুলিটা পাথরের আড়াল থেকে আমিই করেছিলাম, মেজর আনাস আবদুল্লাহ বলল। লোকটির লাশ পরীক্ষা করছ? নাম জানতে পারলে ভালো হয়, বলল আহমদ মুসা। এদিকে ব্যস্ত থাকায় আমি ওটা পারিনি স্যার, বলল মেজর আনাস আবদুল্লাহ।
এদিকে লোকদের খোঁজ নিয়েছ? বলল আহমদ মুসা। কয়েকজন বেঁচেছে স্যার, তাদেরকে আমি আলাদা করেছি। অবিলম্বে ওদের চিকিৎসা দরকার। মেজর আনাস আবদুল্লাহ বলল, চলো ওদের দেখতে হবে। তার আগে দুটো টেলিফোন করা দরকার। কর্নেল জেনারেল হৃদারা সমুদ্রে অপেক্ষা করছে। ওদের এখানকার খবর জানাও, আর বলো ওরা যেন সবাই চলে আসেন তাড়াতাড়ি। কিছু লোকের জরুরি চিকিৎসা দরকার। আর আমি প্রেসিডেন্টকে টেলিফোন করছি, বলল আহমদ মুসা। প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলাপ করার পর আহমদ মুসা ডাকল মেজর আনাস আবদুল্লাহকে। মেজর আবদুল্লাহ এলে আহমদ মুসা বলল, প্রেসিডেন্ট আসছেন এখানে, তার সাথে সিনিয়র মিনিস্টাররাও থাকতে পারেন। তারা আসছেন কিভাবে? মেজর আনাস আবদুল্লাহ বলল, নতুন হেলিকপ্টার আনা হয়েছে রত্নদ্বীপের জন্যে। ওই হেলিকপ্টার পাহাড়ের নির্দিষ্ট পরিসরে ল্যান্ড করতে পারে, বলল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ, খুশি খবর। আর স্যার, কর্নেল জেনারেল হৃদা স্যারও আসছেন। ওনারা এখন পথে। সবাই দারুণ খুশি স্যার। মেজর আনাস আবদুল্লাহ বলল, চলো মেজর আবদুল্লাহ, দুর্গের উপরটা একটু দেখি, বলল আহমদ মুসা। দুজনে চলল দুর্গের দিকে। ভাই আহমদ মুসা, তুমি যা চেয়েছিলে তা করেছি। আহতদের সবাইকে আমার হেলিকপ্টারে সামরিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, যাতে তারা ভালো চিকিৎসা পায়, আবার নিরাপত্তার দিকটাও যাতে ঠিক থাকে, বলল প্রেসিডেন্ট। সকাল 7টার মধ্যেই প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী রেনেটা দুর্গে এসে পৌঁছে। হেলিকপ্টার থেকে নেমেই প্রেসিডেন্ট জড়িয়ে ধরে আহমদ মুসাকে। একে একে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীও। সকাল 8টার মধ্যে পৌঁছে যায় কর্নেল জেনারেল হৃদা ও তার লোকজন। রেনেটা দুর্গা, ধ্বংসস্তূপ ও আশপাশ পরীক্ষা করে দেখা গেল ব্ল্যাক সিন্ডিকেটের 70 জন লোক নিহত হয়েছে। আহত পাওয়া গেছে 10 জনকে। ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান অগাস্টিন ইমানুয়েল ও রত্নদ্বীপের ব্ল্যাক সিন্ডিকেট প্রধান জন অ্যাপ্রোস সহ মৃতের সংখ্যা 72 জন। আহমদ মুসার অনুরোধে 10 জন আহতকে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে প্রেসিডেন্টের হেলিকপ্টারে। ধন্যবাদ এক্সিলেন্সি, মানুষকে, বিশেষ করে বিপদগ্রস্ত ও অসুস্থ মানুষকে সেবাদানকে সবচেয়ে দয়া দৃষ্টিতে দেখেন আল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ এক্সিলেন্সি। ধন্যবাদ আপনার প্রাপ্য, ভাই আহমদ মুসা। পাঠানোর প্রস্তাব আপনার, বলল প্রেসিডেন্ট। আপনি বলেই সে প্রস্তাবের সাহস আমি পেয়েছি প্রেসিডেন্ট, আহমদ মুসা বলল। এসব থাক, হেলিকপ্টার ফিরে আসা পর্যন্ত দুর্গটা আরও একটু ভালো করে দেখতে চাই, বলল প্রেসিডেন্ট। ঠিক আছে, চলুন, বলে উঠল আহমদ মুসা। উঠল প্রেসিডেন্ট ও 2 মন্ত্রী। পেছনে পেছনে চলল জেনারেল হৃদা এবং মেজর আনাস আবদুল্লাহ। চলল সবাই দুর্গের দিকে। পাহাড়ের ছাদের নিচে পাহাড়ের কোলের দুর্গটি ছোট 3 তলা একটা বাড়ি। বাড়ির দেয়াল ছোট বড় পাথর মিলিয়ে মজবুত করে তৈরি। ছাদও সমতল নয়, ঢালু এবং এবড়োথেবড়ো পাথরে ঢাকা। উপর থেকে খুব কাছ থেকে দেখলেও বাড়ি বলে মনে হয় না, মনে হয় পাহাড়ের নিচু একটা অংশ। দুর্গটার প্রধান প্রবেশপথের সামনে দাঁড়িয়ে পড়ল প্রেসিডেন্ট। প্রবেশপথের মাথার উপর তাকিয়ে দেখে শিগাল ধরনের উড়ন্ত এক সামুদ্রিক পাখি। প্রতীক, এই পাখিটাই দুর্গর প্রতি আমার আকর্ষণ, আগ্রহ বাড়িয়েছে। আমি নিশ্চিত এটিই রেনেটা দুর্গা। দুর্গটা কোনো জলদস্যুর গোপন ও নিরাপদ আশ্রয় হিসাবেই বানানো। কোনো বিপর্যয়ে তাদের পালাবার জায়গাও হতে পারে এটা। কিন্তু গেটের উপরে সামুদ্রিক পাখির প্রতীক খোদাই করা কেন? সামুদ্রিক পাখি মানুষকে আশা, নিরাপত্তা, স্বস্তির বাণী শোনায়। একজন দস্যুর ডেরায় এই পাখির প্রতীক আঁকা থাকবে কেন? এক্সিলেন্সি হতে পারে সেই দস্যুর জন্যে আশা, নিরাপত্তা ও স্বস্তির আলয় এই বাড়ি, বলল আহমদ মুসা। পাহাড়ের অতি দুর্গম স্থানে লুকানো তার এই বাড়িটা তার জন্য অবশ্যই স্বস্তি, নিরাপত্তা ও আশার আলয়। এর জন্যে পাখির প্রতীকের প্রদর্শনীর দরকার ছিল না। প্রদর্শনী তো হয় অন্যের দেখার জন্যে, প্রেসিডেন্ট বলল। আহমদ মুসার ভ্রুকুঞ্চিত হয়ে উঠেছে। ভাবল একটু, বলল, এক্সিলেন্সি, আপনি ঠিক বলেছেন, পাখির প্রতীক প্রদর্শনীর জন্যে। কিন্তু কেন? কেন মানুষের মনে আশা জাগানোর জন্য এই প্রতীক? এ প্রশ্নের কোনো উত্তর নেই। কেউ কিছু বলল না। সবাই আবার হাঁটা শুরু করল। প্রবেশ করল দুর্গে। দুর্গে অনেক ঘর। নিচতলাকে মনে হয় ব্যারাকের মতো। 50-60 জন লোকের অ্যাকোমোডেশন হতে পারে এখানে। প্রেসিডেন্ট বলল, এই নিচতলাটা নিশ্চয় সৈন্য সামন্ত রাখার জায়গা। সৈনিকের অবস্থান দুর্গের অবিচ্ছেদ্য অংশ, এক্সিলেন্সি, বলল আহমদ মুসা। কিন্তু জলদস্যুদের কোনো সৈন্য থাকে না, থাকে ভাড়া করা সৈন্য বা ভাগিদার লোক। তাদেরকে জলদস্যু নেতা তার নিজস্ব ডেরায় নিয়ে যায় না, বলল প্রেসিডেন্ট। এক্সিলেন্সি সবকিছুর একটা এক্সেপশন আছে। তাছাড়া সৈনিকদের জন্য ডেরার ব্যবস্থা থাকলেই সৈন্য রাখতে হবে তা নয়, আহমদ মুসা বলল।
2তলা 3তলার সবকিছুই দেখা হল। সবশেষে 3তলার পূর্ব দক্ষিণ প্রান্তের পাহাড়ের গা কেটে তৈরি সর্বশেষ কক্ষটি দেখে বেরিয়ে আসার জন্যে ঘুরে দাঁড়িয়েছিল সবাই, আহমদ মুসাও। ঘুরে দাঁড়িয়েই আহমদ মুসা দেখতে পেল শিগাল জাতীয় সেই পাখির রেখাচিত্র। দরজা থেকে বেশ ভেতরে মেঝের পাথরে খোদাই করা। উড়ন্ত পাখিটার মুখ নিম্নমুখী। পাখির স্কেচটার উপর চোখ পড়তেই আহমদ মুসা থমকে দাঁড়াল। কি হলো ভাই আহমদ মুসা, চলুন, বলল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি, দেখুন, আবার সেই সামুদ্রিক পাখি আমাদের সামনে মেঝের উপর পাথরে খোদাই করা। আহমদ মুসা বলল, মনে হয় দুর্গ নির্মাতাদের মধ্যে সমুদ্রচারী কোনো শিল্পী ছিল। সেই পাখির ছবি দুটি এঁকেছে, একটি শুরুতে আরেকটা শেষে, এবং একটি মাথার উপরে আরেকটা পায়ের তলে। সেই শিল্পীর মধ্যে শুধু শিল্পজ্ঞান নয়, তীক্ষ্ণ রসবোধও ছিল। প্রেসিডেন্ট একটু থেমেই আবার বলল, তাহলে এবার আমরা চলি ভাই আহমদ মুসা। কিন্তু আহমদ মুসার কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। সেই পাখির রেখাচিত্রের দিকে তাকিয়েছিল। গভীর চিন্তার প্রকাশ তার চোখে মুখে। প্রেসিডেন্টের ভ্রুকুঞ্চিত হল, বলল, কিছু ভাবছেন ভাই আহমদ মুসা? এক্সেলেন্সি, আমার অনুমান মিথ্যা না হলে এই ঘরে একটা রহস্য আছে, বলল আহমদ মুসা। রহস্য? কি রহস্য? প্রেসিডেন্ট বলল, রহস্য বের করতে হবে। তবে আমি মনে করি পাখিটা আশার বার্তা দিচ্ছে, অথবা কোনো আশা ও আনন্দের দিকে আমাদের ডাকছে, বলল আহমদ মুসা। আপনার উপরে আমার প্রশ্নাতীত আস্থা আছে। কি করতে চাচ্ছেন আপনি এখন? প্রেসিডেন্ট বলল, ঘরের সবকিছু আমি আবার দেখতে চাই এক্সেলেন্সি, বলল আহমদ মুসা। ঠিক আছে, শুরু করুন ভাই আহমদ মুসা, আমরা আপনার পাশে আছি, প্রেসিডেন্ট বলল। ধন্যবাদ এক্সেলেন্সি, বলে আহমদ মুসা এগোল ঘরের দেয়ালের দিকে। ঘরের দেয়ালের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করল আহমদ মুসা। নানা আকারের, নানা ধরনের সংকেত আছে। তার কোনোটি দেয়ালে দেখতে পায় কিনা তার সন্ধান করল আহমদ মুসা সমন্ত মনোযোগ দিয়ে। দেয়ালের সবটা ভারী হুড়কো দিয়ে বাড়ি দিয়ে দেখল কোনো শব্দ সংকেত আসে কিনা। না, কিছুই মিলল না। অবশেষে আহমদ মুসা এসে দাঁড়াল পাখির রেখাচিত্রওয়ালা পাথরের পাশে। সবাই তাকিয়েছিল আহমদ মুসার দিকে, দেখছিল তার প্রতিটি কাজ। আহমদ মুসাকে তার আগের জায়গায় পাথরের পাশে এসে দাঁড়াতে দেখে প্রেসিডেন্ট বলল, ভাই আহমদ মুসা, আপনি এভাবে কি সন্ধান করছেন? কি জানতে চাচ্ছেন? আপনি এখন কি মনে করছেন? আহমদ মুসা দেখছে পাথরে খোদাই করা পাখির সেই রেখাচিত্রকে। প্রেসিডেন্টের কথা হয় তার কানে পৌঁছেনি, নয়তো পৌঁছলেও জবাব দেওয়ার মতো অবস্থায় তার মন ছিল না। পাখির পায়ের দিকে দৃষ্টি আটকে গেছে আহমদ মুসার। বিস্ময় ভরা দৃষ্টি তার। পাখির পা দুটি সমান্তরাল বিস্তৃত এবং পায়ের আঙুলগুলি নিম্নমুখী। গলাটা লম্বা হয়েছে, ঠোঁটটাও নিম্নমুখী, অর্থাৎ পাথরটির উপর যেন পাখিটি ল্যান্ড করছে। মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার। তাকালো প্রেসিডেন্টের দিকে, বলল, এক্সেলেন্সি, হাতুড়ি ধরনের কিছু দরকার। আমরা তো গোটা বাড়ি দেখলাম, হাতুড়ি ধরনের কিছু তো দেখিনি, বলল প্রেসিডেন্ট। কর্নেল জেনারেল রিদা দুধাপ এগিয়ে এসে আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, স্যার, মুখ সরু, বড় ও লম্বা পাথরখণ্ড হলে কি কাজ চলতে পারে? হ্যাঁ, হতে পারে জেনারেল রিদা। কাজটা হল পাখির রেখাচিত্র। আঁকাই পাথরটা ভাঙতে হবে, বলল আহমদ মুসা। আমরা চেষ্টা করছি স্যার, বলল কর্নেল জেনারেল রিদা। কর্নেল জেনারেল রিদা মোবাইল করে জনৈক ক্যাপ্টেনকে গেটের পাশে পড়ে থাকা মুখ সরু বড় পাথরখণ্ডটাকে 3তলায় আনতে বলল। পাথরখণ্ডটি 5 ফুটের মতো লম্বা। এক প্রান্ত সরু হলেও তার পরের অংশটি 2 ফুটের মতো বের হবে। 3 জনে ধরে পাথরখণ্ডটি দিয়ে পাখি খোদাই করা মেঝের পাথরটির উপর আঘাত করতে লাগল। কয়েকটি আঘাতেই পাথরটি ভেঙে পড়ল সিঁড়িমুখের ল্যান্ডিংয়ের উপর। আনন্দে আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট সহ সবাই বিস্ময় বিমূঢ়। তাদের মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙল প্রেসিডেন্ট, বলল, অনেক ধন্যবাদ ভাই আহমদ মুসা। আল্লাহ আপনার এই দৃষ্টি ও বিবেচনা শক্তি আরও বাড়িয়ে দিন। আমরা কিছু বুঝিনি, কিন্তু মেঝে ভেঙে জলজ্যান্ত একটা সিঁড়ি পথ বের করে ফেললেন। মেঝে ভাঙার চিন্তা আপনার মাথায় কি করে এলো? আহমদ মুসা পাখির ল্যান্ডিং পোজের কথা বলল। এটুকু দেখেই আপনি বুঝলেন মেঝের তলায় কিছু আছে। কিন্তু এই সিঁড়ি কেন? মানুষ বিপদকালীন ব্যবহারের জন্য আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি রাখে, কিন্তু এটা সেরকম নয়, একদম ক্লোজ করা, বলল প্রেসিডেন্ট। পাখির দেয়া সংকেত যদি আমি বুঝে থাকি, তাহলে এক্সেলেন্সি আমরা একটা গুপ্তধনের মুখোমুখি দাঁড়িয়ে আছি।
আমি মনে করি এই সিঁড়ি দিয়ে নেমে গেলে আমরা একটা গোপন ধনভাণ্ডার পাব। আহমদ মুসা বলল। প্রেসিডেন্ট সহ উপস্থিত সকলের মুখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। কি বলছেন ভাই আহমদ মুসা, আপনি রসিকতা করছেন না তো? বলল প্রেসিডেন্ট। তার কণ্ঠ অনেকটা চিলকারের মতো শোনাল। না এক্সেলেন্সি, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন। ব্ল্যাক সিন্ডিকেট যে গুপ্তধনের সন্ধানে এ দ্বীপে এসেছে তার একটা ইনশাআল্লাহ আমরা পেতে যাচ্ছি। আহমদ মুসা বলল, ব্ল্যাক সিন্ডিকেট তো এখানে ঘাঁটি করেছিল, কিন্তু ওরা এই গুপ্তধনের সন্ধান পায়নি কেন? বলল প্রেসিডেন্ট। ওরা জানত এই দুর্গকে কেন্দ্র করেই কোথাও গোপন ধনভাণ্ডার আছে, তবে দুর্গেই আছে তা তারা জানত না, তারা পাখির সংকেত বুঝেনি। আহমদ মুসা বলল। ভাই আহমদ মুসা, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, এই ধনভাণ্ডারও আল্লাহ আপনার জন্যই রেখেছেন, বলল প্রেসিডেন্ট। আবেগে তার কণ্ঠ ভেঙে পড়ল, চোখ থেকে 2 ফোঁটা অশ্রু নেমে এলো তার 2 গণ্ডে। না এক্সেলেন্সি, আল্লাহ রত্নদ্বীপকে ভালোবাসেন, তার জন্যই এ সৌভাগ্য, আহমদ মুসা বলল। না মিস্টার আহমদ মুসা, আপনার ভাগ্যই রত্নদ্বীপকে ভাগ্যবান করেছে। ঈশ্বর তার প্রিয় বান্দার মাধ্যমে রত্নদ্বীপকে সাহায্য করতে চাচ্ছেন, এইটুকু পর্যন্ত বলা যায়, বলল অর্থমন্ত্রী ইহুদি নেতা বেন নাহান। প্রধান চরিত্র এখানে আহমদ মুসা নয়, রত্নদ্বীপ। আল্লাহ রত্নদ্বীপকে সৌভাগ্যবান করতে চান, আহমদ মুসা বলল। কথাটা শেষ করেই আহমদ মুসা আবার বলে উঠল, এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্ট, সিঁড়ি দিয়ে ভেতরে যাবার ব্যবস্থা করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনিই ঠিক করুন কি করতে হবে, কাকে কি করতে হবে নির্দেশ করুন, বলল প্রেসিডেন্ট। আমার সাথে মেজর আনাস আবদুল্লাহ নামবে। কর্নেল জেনারেল রিদা বাইরে যদি তেমন কাজ না থাকে তাহলে তাকেও নামতে হবে, আহমদ মুসা বলল। ধন্যবাদ এক্সেলেন্সি, বলল জেনারেল রিদা। এখন কোনো কাজ নেই, বাইরের জন্য ব্যবস্থা রয়েছে। কর্নেল রিদা আপনার সাথী হতে পারে, বলল প্রেসিডেন্ট। ওয়েলকাম জেনারেল রিদা। 3টা গ্যাস মাস্ক, 3টা বড় কি জোগাড় করা যাবে? অবশ্য, আমারও মেজর আবদুল্লাহর গ্যাস মাস্ক আছে, আপাতত একটা হলেই চলবে, বলল আহমদ মুসা। ব্যবস্থা করছি স্যার, বলল জেনারেল রিদা। বলেই জেনারেল রিদা টেলিফোন করল নিচ থেকে 3টি বড় টর্চ, একটি গ্যাস মাস্ক এবং একটি প্রেশার ব্রেকার উপরে এখনই নিয়ে আসার জন্যে। জেনারেল রিদা মুখ মোবাইল থেকে সরাতেই আহমদ মুসা বলল, ধন্যবাদ জেনারেল রিদা, প্রেশার ব্রেকারটা আমাদের কাজে লাগতে পারে। টর্চ, গ্যাস মাস্ক, প্রেশার ব্রেকার সহ সব জিনিসপত্র এসে গেল। বিসমিল্লাহ বলে প্রথমে সুরঙ্গে নামল আহমদ মুসা। জেনারেল রিদা তাকে ফলো করল। সবশেষে নামল মেজর আনাস আবদুল্লাহ। তারা নামতে লাগল সিঁড়ি দিয়ে। বাইরে বসে অপেক্ষার পালা শুরু হল প্রেসিডেন্ট ও 2 মন্ত্রীর। প্রেসিডেন্টদের বসার জন্যে ক্যাম্প চেয়ার আনা হয়েছে। সিঁড়িমুখটা ঘিরে তারা 3 জন বসেছে। উৎকর্ণ তারা যদি কিছু শোনা যায় ভেতর থেকে সেজন্যে। নীরব 3 জনই। একসময় নীরবতা ভেঙে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস কনস্ট্যান্টিনোস বলল, আমি যতই দেখছি আহমদ মুসাকে ততই অভিভূত হচ্ছি। সংগ্রামে শান্তিতে সমান দক্ষ, অথচ এজন্যে আমিত্বের কোনো অহংকার তার মধ্যে নেই। দয়াময় ঈশ্বর তাকে ভালোবেসে অনেক গুণ তাকে ঢেলে দিয়েছেন, এটা তাকে অহংকারী নয়, কৃতজ্ঞ করেছে। আমরা ইহুদিরা তার অনুগ্রহ এভাবেই পেয়েছিলাম। সে দানে আমরা অহংকারী হয়েছিলাম, কৃতজ্ঞ হইনি, বলল অর্থমন্ত্রী ইহুদি নেতা বেন নাহান। মানুষ আল্লাহর হলে আল্লাহ মানুষের হয়ে যান। আহমদ মুসার ক্ষেত্রে তাই হয়েছে। আহমদ মুসা যখন যা চান আল্লাহ তার দোয়া মঞ্জুর করেন, প্রেসিডেন্ট বলল। কি আশ্চর্য, দেখুন, তিনি পরিবার নিয়ে এসেছিলেন বেড়াতে, পরিবার পাঠিয়ে দিয়ে তিনি থেকে গেলেন আমাদের কাজে। আমাদের কাজকে তিনি নিজের কাজ বানিয়ে নিয়েছেন। কোনো দ্বিধা না করে তিনি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছেন। আহমদ মুসাকে না দেখলে এমন মানুষ দুনিয়াতে আছেন তা বিশ্বাস করতাম না, বলল ক্রিস কনস্ট্যান্টিনোস। ইসলাম মেনে চললে এ ধরনের মানুষ তৈরি হয়। ইসলামে ফি সাবিলিল্লাহর শিক্ষা এটাই। মানুষের জন্যে কাজ করা মানে আল্লাহর জন্যে কাজ করা। আল্লাহর জন্যে কাজ করার অর্থ মানুষের জন্যে কাজ করা। এই কাজে আমিত্ব থাকে না, অহংকার থাকে না, বিনিময় লাভের প্রত্যাশা থাকে না। কিন্তু আমাদের কাজ এমনটা হয় না। আমাদের ইসলাম মেনে চলা পূর্ণাঙ্গ নয়। আহমদ মুসা আমাদের অবস্থান থেকে অনেক ঊর্ধ্বে, প্রেসিডেন্ট বলল। কথা শেষ করেই প্রেসিডেন্ট উৎকর্ণ হল। ঝুঁকে পড়ে তাকালো সিঁড়িমুখের দিকে, তাকালো অন্য সবাই। স্বর্ণের এক বিশাল ভাণ্ডার পাওয়া গেছে রেনেটা দুর্গের সেই গোপন ধনাগার থেকে। ভাণ্ডারটা যেন সোনার খনি। টন টন সোনা উদ্ধার হয়েছে সেখান থেকে। রাজধানীতে সোনা পৌঁছাতে কয়েকটা হেলিকপ্টার কয়েকবার আসা যাওয়ার দরকার হয়েছে। স্বর্ণ ভাণ্ডারের মুখে পাওয়া গেছে একটা রূপোর কাস্কেটে সিলগালা করা একটা চামড়ার এনভেলাপ।
ইনভেলাপটির উপর লেখা ছিল, যারা স্বর্ণভাণ্ডার খুঁজে পাবেন তারা সকলে মিলে ইনভেলাপের ভেতরের লেখাটা পড়বেন। লেখাটা পড়ার জন্যই সকলে একত্রিত হয়েছে। প্রেসিডেন্টের অফিস কক্ষ। প্রেসিডেন্ট এসে বসল তার আসনে। তার সামনে টেবিলের এপাশে বসে ক্রিস কনস্টান্টিনোস, বেন নাহান এবং আহমদ মুসা। তাদের পেছনে কর্নেল জেনারেল রিদা এবং আনাস আবদুল্লাহ। প্রেসিডেন্ট বসেই তার টেবিলের ওপর সিলগালা করা ইনভেলাপ আহমদ মুসার সামনে তুলে ধরে বলল, ভাই আহমদ মুসা, আপনি ইনভেলাপ খুলুন এবং পড়ুন। গোপন ধনভাণ্ডারের আবিষ্কার আপনার। এর সব ব্যবস্থাপনার মতো ইনভেলাপের ভেতরে যে লেখা আর তা পড়ার দায়িত্ব আপনার। এ দায়িত্ব সকলের এক্সেলেন্সি। আমি সবার পক্ষ থেকে পড়ছি। বলে আহমদ মুসা চামড়ার ইনভেলাপটি খুলল। ইনভেলাপ থেকে বের হল রাজকীয় ফরমানের লম্বা একটি চামড়ার কাগজ। লেখার দিকে তাকিয়ে চমকে উঠল আহমদ মুসা। পরিষ্কার আরবি ভাষায় লেখা চামড়ার কাগজটাতে। লেখার প্রতি প্রেসিডেন্ট ও অন্য সবার দৃষ্টি আকর্ষণ করে আহমদ মুসা বলল, চামড়ার কাগজটায় আরবি ভাষায় লেখা? তাহলে কোনো আরবীয় বা নর্থ আফ্রিকান জলদস্যুর সংরক্ষিত স্বর্ণ এগুলো? উত্তরটা পাওয়া যাবে লেখা পড়লেই। আপনার জন্য ভালোই হল আহমদ মুসা, লেখা আরবি ভাষায়। পড়ুন ভাই আহমদ মুসা, বলল প্রেসিডেন্ট। পড়ছি এক্সেলেন্সি, বলে পড়া শুরু করল আহমদ মুসা। আমি জন জঞ্জু, বাড়ি হ্যাল্যান্ডে। অনেকের মতো আমিও নাবিকের জীবন গ্রহণ করি। প্রধান লক্ষ্য ছিল স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করা। পরে নাবিক জীবনের এক পর্যায়ে আমি ব্যক্তিগত সম্পদ গড়ার লক্ষ্যে জলদস্যু হয়ে দাঁড়াই। যেখানে যা পাই, যেমনভাবে পাই, সম্পদ সংগ্রহ করা আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। সে সময়টা ছিল লুণ্ঠন ব্যবসায়ের স্বর্ণযুগ। ইউরোপীয় সমুদ্রজাহাজগুলো উত্তর আমেরিকা উত্তীর্ণ সাগর দিয়ে দক্ষিণ আমেরিকার সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসছিল ইউরোপে। বিশেষ করে স্পেনীয় নাবিকদের জাহাজগুলো দক্ষিণ আমেরিকা থেকে লুণ্ঠন করে নিয়ে আসছিল জাহাজ বোঝাই স্বর্ণ। স্পেনীয় নাবিকদের জাহাজগুলো নির্দয় নির্বিচারে লুণ্ঠন করে দক্ষিণ আমেরিকায় গড়ে ওঠে ইনকা ও মায়া সভ্যতার সমৃদ্ধ স্বর্ণখনি ও মন্দিরগুলো। তাল তাল স্বর্ণ এবং স্বর্ণখনিগুলোর অঢেল স্বর্ণসম্পদ এসব মন্দিরে জমা করা হয়। এই স্বর্ণবোঝাই জাহাজগুলো আমার লুণ্ঠনের টার্গেট হয়ে দাঁড়ায়। একের পর এক স্বর্ণবোঝাই জাহাজ আমি লুণ্ঠন করি। এই লুণ্ঠন ছিল আমার জন্য অসীম আনন্দের। একদিকে স্পেনীয়দের প্রতি বিদ্বেষ, অন্যদিকে স্বর্ণপ্রাপ্তি, এই দুই কারণে এই আনন্দ ছিল অত্যন্ত উপভোগ্য। জাহাজ লুণ্ঠনের সাথে সাথে আমি দাস, ব্যবসায়ীও ছিলাম। আয়ারল্যান্ড থেকে আইসল্যান্ড, নরওয়ে থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত ছিল আমার সাম্রাজ্য। আমার লুণ্ঠন থেকে হ্যাল্যান্ডের জাহাজও রক্ষা পেত না। আমার লুণ্ঠিত স্বর্ণভাণ্ডার দেশে নিয়ে যাবার কোনো উপায় ছিল না, তাই ভূমধ্যসাগরের বিভিন্ন নির্জন দ্বীপে স্বর্ণ আমি জমা করে রাখতাম। আমার লুণ্ঠন কাজ ভূমধ্যসাগরেও বিস্তৃত ছিল। ১৬১৮ সালে দুর্ভাগ্য অথবা সৌভাগ্যের একদিনে আমার নৌবহর আলজেরীয় এক সমুদ্রচারী বাহিনীর হাতে বিধ্বস্ত হয়। আমি বন্দী হই। এই প্রথম মুসলমানদের সাথে গভীরভাবে মেশবার সুযোগ হয়। এর আগে স্পেনীয় জাহাজ থেকে বন্দী কৃতদাসদের মধ্যে একজন মুসলিম অফিসার পেয়েছিলাম। কৃতদাস হিসেবে তাকে আমি আমার কাছে রেখেছিলাম। সে ছিল অত্যন্ত সৎ ও ধর্মভীরু। তাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। সে আমাকে মুগ্ধ করেছিল। আমি তাকে স্বাধীন করে দেই। মুসলমানদের হাতে বন্দী হবার পর মুসলমানদের সম্পর্কে ব্যাপকভাবে জানার আমার সুযোগ হল। তাদের অনেকেই ভালো ছিল, চরিত্রে আমার মতোই ছিল, তবে অনেকে ছিল ফেরেশতার মতো। আমি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করি এবং তাদের নৌবহরে যোগ দেই। একদিন আলজিয়ার্সের এক দাস মার্কেটে এক পর্দানসীন তরুণী মহিলাকে দেখি। আমার মনে হল এমন সুন্দরী মহিলা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তাকে কেনার ক্ষেত্রে প্রতিযোগিতায় আমি জিতে যাই। তখন আমার হাতে যে সম্পদ ছিল সব দিয়ে আমি সে তরুণীকে ক্রয় করি। আমি আমার সমস্ত পরিচয় খুলে বলে তাকে আমি বিয়ের প্রস্তাব দেই। সে শর্ত দেয়, সমস্ত হারাম উপার্জন আমাকে পরিত্যাগ করতে হবে। অতীত পাপের জন্য তওবা করে ভবিষ্যতে হারাম উপার্জন থেকে মুক্ত থাকতে হবে। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, বিয়ের জন্য এমন কঠিন শর্ত দিচ্ছ কেন? আমি তোমাকে কিনেছি, তোমাকে ভোগ দখল করার অধিকার আমি লাভ করেছি। সে বলল, হ্যাঁ তা পারেন। সেক্ষেত্রে আমি আপনার স্ত্রী হব না, আপনিও আমার স্বামী হবেন না। আপনার পাপের দায় আমার উপর বর্তাবে না। আপনার কোনো ব্যাপারে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিও করতে হবে না। মেয়েটির এই কথায় হঠাৎ আমার যেন কি হয়ে গেল। তার কথাগুলো আমার মর্মমূলে বিদ্ধ হল। একজন কৃতদাসী আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে
অঢেল সম্পদকে পায়ে ঠেলছে। আল্লাহর ভয়ে সে যা পারছে আমি তা পারছি না কেন? আল্লাহর ভয় থেকে আমি নিজেকে মুক্ত মনে করছি কিভাবে? আমার হৃদয়ের বন্ধ দরজা যেন খুলে গেল। আলোর একটা স্নিগ্ধ ঝলক এসে আমার হৃদয়কে আলোকিত করে দিল। আমি সঙ্গে সঙ্গেই বলে উঠলাম, আমি তোমার শর্ত গ্রহণ করলাম। সমস্ত হারাম সম্পদ আমি পরিত্যাগ করলাম, তবে একটা অনুমতি দিতে হবে। সে বলল, সেটা কি? আমি বললাম, বিভিন্ন স্থানের আমার সম্পদ একত্র করে আমি এটাকে গচ্ছিত করে রাখতে চাই। আমার অনুরোধ থাকবে, যারা এই সম্পদ পাবেন তারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কাজই ব্যয় করুন না কেন সেটা হালাল কাজের জন্য যেন হয়, মানুষের উপকারের জন্য যেন হয়। আমি তার অনুমতি পেয়ে গেলাম। আমি বিভিন্ন জায়গা থেকে আমার সমস্ত স্বর্ণভাণ্ডার তুলে এনে আমার সবচেয়ে গোপন ও শক্তিশালী ঘাঁটি রেনেটা দুর্গে রাখলাম। আমি ও আমার স্ত্রী দুজনেই আল্লাহর কাছে প্রার্থনা করেছি এই বিপুল স্বর্ণভাণ্ডার যেন তিনি ভালো লোকের হাতে দেন এবং তারা যেন এই সম্পদ মানুষের উপকারেই ব্যয় করতে পারেন। তাহলে আমি যেমন খুশি হব তার চেয়ে বেশি খুশি হবে দক্ষিণ আমেরিকার হতভাগ্য মানুষ যাদের স্বর্ণভাণ্ডার লুণ্ঠন করা হয়েছিল। অবশেষে নিজের কথা আর একটু বলি। আল্লাহর ওয়াস্তে এই স্বর্ণভাণ্ডার ত্যাগ করতে গিয়ে আমার মনে হয়েছিল আমি বোধহয় দরিদ্র হয়ে গেলাম। তা হয়নি। আল্লাহ আমাকে ভালো রাখেন। আমি মুরাদ রইস নাম গ্রহণ করে মরক্কোর একটি শহর কোয়ালিদিয়ার গভর্নর হিসাবে আমার শেষ জীবন কাটাচ্ছি। ইহকালে আমি আল্লাহর অশেষ অনুগ্রহ পেয়েছি। আল্লাহ যদি শেষ বিচারের দিনে দয়া করে এই বান্দাকে কিছু যাজাহ দেন, তাহলে তার চেয়ে বহুগুণ বেশি যাজাহ তিনি দয়া করে যেন দেন আমার স্ত্রী আমিনাকে। পড়া শেষ হল। আহমদ মুসা কাগজটি ভাঁজ করে এনভেলাপে ঢুকিয়ে রাখল। প্রেসিডেন্ট সহ সবাই অভিভূত হয়ে পড়ল। তাকিয়ে রইল আহমদ মুসার দিকে। তাদের মনে নানা কথার তোলপাড়। একজন অমানুষ মানুষ হবার অদ্ভুত এক ও অপরূপ কাহিনী এটা। আল্লাহর ওয়াস্তে সর্বস্ব ত্যাগের এক মহান দৃষ্টান্ত সে। আল্লাহ তাকে এর যাজাহ দিন, বলল প্রেসিডেন্ট। তার কণ্ঠ আবেগে ভারী। পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়, তেমনি কৃতদাসী আমিনা ছিল পরশ পাথর। তার স্পর্শে অমানুষ মানুষ হয়েছে, বলল ক্রিস কনস্ট্যান্টিনাস। ঠিক বলেছেন মিস্টার কনস্ট্যান্টিনোস। কৃতদাসী আমিনা আমাকে অভিভূত করেছে। ভাগ্যের ফেরে সে কৃতদাসী হয়েছে। এজন্যে বিশ্বপালক ঈশ্বরের বিরুদ্ধে তার অনুযোগ নেই, অভিযোগ নেই, বরং ঈমান যেন তার আরও বৃদ্ধি পায়। কি অদ্ভুত তার বিশ্বাসের শক্তি, ঈশ্বরের প্রতি তার আনুগত্যের দৃঢ়তা। কৃতদাসী থেকে স্ত্রী হওয়ার সৌভাগ্য এবং অঢেল সম্পদকে সে পায়ে ঠেলেছে। ঈশ্বরের ভয়ে যে কৃতদাসীর জীবনকেই বেছে নিয়েছিল, স্যালুট তাকে। অর্থমন্ত্রী বেন নেহান বলল, আলহামদুলিল্লাহ, মুরাদ রইস ও আমিনার পবিত্র জীবনের মতো তাদের স্বর্ণভাণ্ডারকে পবিত্র মনে হচ্ছে। এখন এই বিশাল স্বর্ণভাণ্ডার নিয়ে কি করব আমরা? বলল প্রেসিডেন্ট। মন্ত্রিসভায় বসে আপনারা সিদ্ধান্ত নিন। আহমদ মুসা বলল, না, মন্ত্রিসভায় বসে এ সিদ্ধান্ত হবে না, ভাই আহমদ মুসা। এই বিশাল স্বর্ণভাণ্ডার আপনার আবিষ্কার। স্বর্ণভাণ্ডারের মালিকের ইচ্ছে যিনি বা যারা এই স্বর্ণভাণ্ডার আবিষ্কার করবেন, তিনি বা তারাই এই সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেবেন। অতএব প্লিজ আপনাকেই এ সিদ্ধান্ত নিতে হবে, বলল প্রেসিডেন্ট। এখানে উপস্থিত সবারই কি এই মত? আহমদ মুসা জিজ্ঞাসা করল। এক মুহূর্ত দেরি না করে সবাই এক বাক্যে বলে উঠল, আমাদের মতো এটাই। ধন্যবাদ সকলকে। একটু থেমেই আহমদ মুসা আবার বলে উঠল, স্বর্ণভাণ্ডারের মালিক তার সম্পদ ব্যবহারের যে নির্দেশিকা দিয়েছেন, তাতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব খাতেই এই স্বর্ণভাণ্ডার ব্যবহার করা যাবে। শুধু শর্ত, হালাল বা বৈধ কাজে যেন ব্যবহার। এই দৃষ্টিকোণ থেকে স্বর্ণভাণ্ডারের বণ্টন আমি এভাবে করতে চাই। ১. স্বর্ণভাণ্ডার আবিষ্কারের সময় রেনেটা দুর্গ এলাকায় যারাই ছিলেন তারা প্রত্যেকেই স্বর্ণভাণ্ডার থেকে তাদের পছন্দমতো এক সেট করে স্বর্ণালঙ্কার নেবেন, উপস্থিতির স্মারক হিসেবে। ২. ইসলামী বিধান অনুসারে যে দেশে গুপ্তধন আবিষ্কৃত হয়, গুপ্তধন সেই দেশের হয়ে থাকে। কিন্তু এই গুপ্তধনের মালিকের ইচ্ছা আমাদের কাছে এসেছে। সব দিক বিবেচনা করার পর আমার মত হল, উদ্ধারকৃত স্বর্ণভাণ্ডারের অর্ধেক পাবে রত্নদ্বীপ, দ্বিতীয় অর্ধেকের 2 ভাগ হবে। 1 ভাগ যাবে ইউনিসেফ ফান্ডে। ইউনিসেফ এই টাকা খরচ করবে ল্যাটিন আমেরিকার শিশুদের কল্যাণে। দ্বিতীয় ভাগ যাবে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, OIC এর বিজ্ঞান ও ইসলামিক স্টাডিজ শিক্ষা ফান্ডে। এই 2 সংস্থা শিক্ষার উন্নয়ন, স্পেশাল স্কলারশিপ কর্মসূচিতে তারা এই অর্থ খরচ করবে। থামল আহমদ মুসা। আহমদ মুসা থামতেই উপস্থিত সবাই হাততালি দিয়ে উঠল। সকলেরই মুখ আনন্দে উজ্জ্বল। ভাই আহমদ মুসা, আপনি রত্নদ্বীপকে খুব ভালোবাসেন। রত্নদ্বীপ যা পেতে পারে তার চেয়ে অনেক বেশি দিয়েছেন আপনি, বলল প্রেসিডেন্ট।
এক্সেলেন্সি, আমি রত্নদ্বীপকে নয়, রত্নদ্বীপের সংবিধানকে, তার সরকার ব্যবস্থাকে এবং তার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহযোগিতা ও সহ অবস্থানকে আমি ভালোবাসি। আমি চাই সব দেশের জন্য এটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াক। আহমদ মুসা বলল। মুহূর্তকাল থেমেই আহমদ মুসা বলল, স্বর্ণ বন্টন হবার আগেই রেনেটা দুর্গে উপস্থিতরা তাদের পছন্দমতো গহনা সেট নিয়ে নেবেন। তাহলে আপনাকে দিয়েই শুরু হোক, আপনার পর আমরা পছন্দ করব, বলল প্রেসিডেন্ট। এখানে উপস্থিত সর্বকনিষ্ঠ মেজর আনাস আবদুল্লাহ আমার সেটটা পছন্দ করবে, আহমদ মুসা বলল। সবাই এগোলো স্বর্ণভাণ্ডারের দিকে।